মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য। এর নাম মেঘালয় এসেছে সংস্কৃত শব্দ মেঘ, মেঘ বা বৃষ্টি ও আলয় নিবাস থেকে, যার অর্থ মেঘের নিবাস বা ঘন মেঘে ঢাকা ভূমি। সারা বছর জুড়ে এখানকার পাহাড়ি অঞ্চল ও অরণ্য ঘন মেঘে ঢাকা থাকে বলে এই নামটি খুবই যথার্থ। স্বামী বিবেকানন্দ 1901 সালে শিলং সফরে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তিনি প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি সৌন্দর্য, এখানকার অধিবাসীদের সরল জীবনযাত্রা দেখে অত্যন্ত মুগ্ধ হন। তিনি বলেছিলেন, এই শিলং ও পার্শ্ববর্তী অঞ্চল যেন স্বর্গের এক খণ্ড। প্রকৃতি এখানে নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করেছে। এখানে এসে আমার চিত্ত গভীরভাবে শান্ত হয়েছে। তিনি স্থানীয় গারো খাসি জনগণের মধ্যে ধর্ম ও শিক্ষা প্রচারে উৎসাহ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে ও 1930 সালে শিলং সফর করেন। শিলংয়ের প্রকৃতি, আবহাওয়া তার মনে গভীর ছাপ ফেলেছিল। শিলংয়ের পাহাড়, মেঘ ও বৃষ্টি তাকে অনুপ্রাণিত করেছিল একাধিক কবিতা ও চিঠির লেখায়। তিনি এক চিঠিতে লিখেছেন, এখানে প্রকৃতি যেন কথায় কথায় গান গায়। মেঘে ঢাকা পাহাড় আর অনবরত ঝড়ার ধ্বনি মনকে এক অপার্থিব অনুভবে ভরিয়ে তোলে। শিলং শব্দটি তার অনেক কবিতা ছায়া হয়ে উঠেছিল, বিশেষ করে শেষ লিপি কাব্যের কয়েকটি কবিতা শিলং ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত। মেঘালয় শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি বহু মনীষীর অনুভবের কেন্দ্র। তাদের চোখে এটি ছিল এক অপার সৌন্দর্য, শান্তি ও ভাবনা চিন্তার আশ্রয়। স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মনীষীগণের চোখে মেঘালয় এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক স্থান। এছাড়া শুধু মনীষী নহে, সাধুদের ক্ষেত্রেও এক অদ্ভুত শিলং সম্বন্ধে বিরাজ করে তাদের অনুভবের কথা। এটি শোনা যায় পূর্বে চেরাপুঞ্জির সাব সেন্টার ছিল, পরবর্তীকালে বেলুর মঠের ডাইরেক্ট সেন্টার হয় এবং অনেকে অনেক স্মৃতি, অনেকের লেখা শিলং সম্বন্ধে। আজকে শিলংয়ের দৃশ্য দেখে মনে হচ্ছিল তারই মধ্যে একজন স্বামীজির লেখা থেকে আমি তুলে ধরলাম। তিনি লিখছেন, শিলংয়ের কথা মনে পড়লে বহু পুরানো স্মৃতি মনে উদিত হয়। যতদূর মনে পড়ে শ্রীরামকৃষ্ণ পরিকরদের মধ্যে স্বামী তুরীয়ানন্দজির প্রথম পদার্পণ। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের অল্প পরেই তখনকার হরিনাথ চট্টোপাধ্যায় স্বামী তুরীয়ানন্দজি প্রবল বৈরাগ্যের আকর্ষণে একমাত্র বস্ত্র পরিধান করে ও উত্তীয় রূপে একখানি ল্যাপের ওয়ার কাঁধে ফেলে আসামের শিলং পর্যন্ত ঘুরে আসেন। তখন শ্রীরামকৃষ্ণ ভাবধারার প্রচার সেখানে ছিল না। স্বামী বিবেকানন্দ 1901 সালে শিলংয়ে আসেন।
কুইন্টন মেমোরিয়াল হল, বর্তমান বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র, এ বক্তৃতা দিয়েছিলেন। তখনকার রক্ষণশীল সমাজ তাঁর আদর্শ গ্রহণ না করলেও তেজদীপ্তভাবে তিনি নবীন যুগের ধর্মভাবের বীজ এভাবে তখনকার রক্ষণশীল সমাজ তাঁর আদর্শ গ্রহণ না করলেও তেজদীপ্তভাবে তিনি নবীন যুগের ধর্মভাবের বীজ এভাবে পথিত করে যান এই পাহাড়ে। স্বামীজি সেই বক্তৃতার বিবরণ তৎকালীন উক হাসি মিন্তা পত্রিকায় প্রকাশিত হয়। জিএসআই এর কর্মী শ্রী শ্যামল নন্দীর সহায়তায় সেই পত্রিকা দেখার ও তার প্রতিলিপি সংগ্রহ করার সৌভাগ্য আমার হয়েছিল। এরপর কোনো এক সময়ে রামকৃষ্ণ মিশনের স্বামী শঙ্করানন্দজি কিছুকাল লাবান হরিসভার নিকট অবস্থান করছিলেন। তারও বেশ কিছুকাল পর পূজনীয় কেতকী মহারাজ স্বামী প্রভানন্দ স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে পাহাড়ে সাধারণের মধ্যে শিক্ষার আলোক বিস্তার করার জন্য আসেন। এরপরে ধীরে ধীরে পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি প্রচেষ্টায় ও অবস্থিতিতে রামকৃষ্ণ মিশন বর্তমান স্থানে গড়ে ওঠে। স্বামী সাধনানন্দ, সৌমানন্দ, স্বয়ং প্রভানন্দ, ভব্যানন্দ, অনন্যানন্দ, অব্জজানন্দ, প্রেমরূপানন্দ, দেবদেবানন্দ, রঘুনাথানন্দ, যোগাত্মানন্দ, জগদাত্মানন্দ, ব্রহ্মদেবানন্দ, অচ্যুতেশানন্দ, সর্বভূতানন্দ এই আশ্রমের প্রধানের দায়িত্বে এসেছেন। এই কর্মযজ্ঞে বর্তমান লেখকও কিছুদিনের জন্য সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছে। আমার এখানে অবস্থিতি 1986 সাল থেকে 1993 পর্যন্ত। আমি এখানে সাধু ভক্তদের শ্রদ্ধা, ভালোবাসা যথেষ্ট লাভ করেছি ও অনেক কিছু শিখেছি। শিলংয়ের প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। পেঁজাং তুলোর ভাসমান কুয়াশায় আবরণ, নানা রঙের ফুলের বাহার, ঝর্ণা, ছবির মতো প্রতিটি বাড়ি, সব মিলে সুন্দর এক ল্যান্ডস্কেপ। আর মনে পড়ে নানা রকম কাজের ঝামেলার মধ্যে পূজনীয় রাম মহারাজের, স্বামী রঘুনাথানন্দ, পূর্ব স্মৃতিচারণ, পূজনীয় পশুপতি মহারাজের কথা, চায়ের আসরে হাসির তুফান। বিশেষত দুর্গাপূজার পর একাদশীর দিন সকালে চায়ের সময়ে শশধরবাবুর পুরানো স্মৃতিচারণের চমচমাট আসর, সব মিলিয়ে এক সরস জীবন। আমার অবস্থানকালে বিশেষ কয়েকটি ঘটনার সংক্ষিপ্ত পরিচয় দিই। 1986 থেকে 87 বর্ষে শিলং আশ্রমে 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব। সেই জন্য পূজনীয় রাম মহারাজের অদম্য উৎসাহ স্মরণীয়। স্বামী বানেশানন্দ, সত্যস্থানন্দ প্রভৃতি সাধু মহারাজের উৎসাহ ও উদ্দীপনাও বিশেষ স্মরণযোগ্য। ভক্তদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল। তখন আশ্রমে আর্থিক অবস্থা ভালো না থাকলেও পূজনীয় রাম মহারাজের প্রচেষ্টায় ও ভক্তদের অকৃপণ সাহায্যে সেই উৎসব ভাব গম্ভীর পরিবেশে সুসম্পন্ন হয়। এছাড়া পূর্ব প্রচলিত আবৃত্তি, বক্তৃতা, প্রবন্ধ রচনা, অঙ্কন প্রতিযোগিতারও সম্প্রসারণ ঘটানো হয়। পূজনীয় রাম মহারাজের উৎসাহে কুইজ প্রতিযোগিতার সংযোজন করা ও পুরস্কারের মান কিছুটা উন্নত করা হয়। এই সময়ে লাইব্রেরি সম্প্রসারণের জন্য শ্রীযুত রামমোহন দাসের সহায়তায় আমরা রাজ্য সরকারের অনুদান লাভ করি। এই সময়ে সরকারি দপ্তরে কাজের ধারা সম্বন্ধে আমার নূতন শিক্ষা হয়। শহরের বিভিন্ন এলাকায় কয়েকটি ধর্মীয় পাঠচক্র বহু পূর্বেই চালু ছিল। সেগুলিতে নিয়মিত পাঠ করতে গিয়ে আমি নানা বিষয়ে আরও সমৃদ্ধ লাভ করি। সব সময় স্মৃতি সুখের হয় না। 1939 সালে শিলং শহরে দাঙ্গার খবর শুনেছিলাম, কিন্তু আমার অবস্থানকালে কয়েকবার ছোট বড় আকারে দাঙ্গা প্রত্যক্ষ করেছিলাম।
সেগুলো ছিল শিলংয়ের আতঙ্কের দিন। ওই সময় পূজনীয় রাম মহারাজ বনের প্রত্যেক এলাকায় ভক্তদের খবরাখবর নিতেন। শিলং আশ্রমে দুর্গাপূজা ভক্তদের প্রাণ ঢালা পরিশ্রম, উৎসাহ, আশ্রমকে আপন ভেবে কাজ করা দেখার মতো ছিল। অর্থ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে সর্বতভাবে সেবা করেছেন তারা। শশধর ভাবতন্ত্রধারক পূজনীয় শৈলেন মহারাজ ডিব্রুগড় মণ্ডপে উপবিষ্ট, ভবেশ করে সঙ্গীত নিবেদন, অমিয় বাবু, রণদা প্রভৃতি পূজার জোগাড় দেওয়া সব এখনো স্মৃতিমঠে সমুজ্জ্বল। ছাত্রাবাসের উপজাতি ছাত্রবৃন্দ এবং স্থানীয় ভক্তবাড়ির ছেলেরা হাতে হাতে মিলিয়ে পূজা উৎসবে আনন্দে কাজ করেছে। আজ তারা কর্মক্ষেত্রে দূরে দূরে থাকলেও শিলং স্মৃতি তাদের কাছে অমলিন আছে। তবে আমার অবস্থানকালে সবচেয়ে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা হলো স্বামীজির স্মৃতি বিজড়িত কুইন্টাল মেমোরিয়াল বর্তমান পিসিসি রামকৃষ্ণ মিশনে অন্তর্ভুক্তিকরণ। এই কাজে বহুভাবে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে বিষ্ণু দত্ত মহাশয়। তার অদম্য কর্মস্পৃহা, সংগ্রামী মনোভাব, স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধা, এক কথায় স্বামীজির ভাষায় বুলডগ টেনাসিটির ফল আজকের এই প্রতিষ্ঠান। স্থানীয় ছেলে মেয়েদের সেবায় নিযুক্ত এই বিবেকানন্দ কালচারাল সেন্টার আজ খুবই গর্বের বিষয়, আনন্দের বস্তু। স্বামীজির আশীর্বাদ, গতি জীবন সম্প্রসারণী জীবন, এই আদর্শ অবলম্বন করে আরও বহু বৎসর স্বামীজির কার্যধারা বিভিন্ন সৈনিকের নেতৃত্বে এগিয়ে চলুক, এই প্রার্থনা শ্রীরামকৃষ্ণ, শ্রীমা ও স্বামীজি নিকট। একজন মহারাজ, তিনি আর কেউ নন, তিনি আমার সঙ্গেও ছোটবেলাকায় দেখা হয়েছে। তার নাম স্বামী অলকানন্দ মহারাজ। সতীনাথ মহারাজ বলে অনেকে চিনে থাকেন। বর্তমান তিনি অদ্বৈত আশ্রম বারাণসীতে আছেন। তার কথা মনে পড়লেই ওইখানে আমরা সকলেই খেলাধুলা করতাম এবং সাধুদেরও সঙ্গ করতাম। সেই সাধু সঙ্গ করে করে আজ আমরা এই পথে আসতে পেরেছি। আবার অনেকে অনেক উচ্চ পদে স্থান পেয়েও তারা এখন স্বেচ্ছাসেবক রূপে আজও বিরাজ করছে। আজও সেই ধারা চলছে। কুইন্টাল হলে স্কুইজ প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি। আগামী শনিবার আমাদের হবে আর্ট প্রতিযোগিতা। 1300 মতো ছাত্রছাত্রী তাতে জয়েন করবে। এছাড়া প্রায় আনুমানিক 3000 ছাত্রছাত্রী এই কম্পিটিশনে জয়েন করছেন। তাই মহারাজে স্বামীজির সেই উল্লেখ, গতি জীবন সম্প্রসারণী জীবন, এই আদর্শ অবলম্বন করে আরও বহু বছর স্বামীজির কার্যধারা বিভিন্ন সৈনিকের নেতৃত্বে এগিয়ে চলুক, মহারাজের এই প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে করেছেন। সেটাই সকলে মিলে আমরা যদি ধরে রাখতে পারি তবেই হবে এই আশ্রমের সার্থকতা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।